ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার আমাদের আলোচনায় ফেরত আসলাম। আমরা এখন তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আলোচনার টপিক হচ্ছে আস্থা বিরতি। আস্থা বিরতি এইটা হচ্ছে তোমাদের প্রায় পরীক্ষায় কোশ্চেন থাকে এবং ভেরি ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে। আস্থা বিরতি, দেখো আমি ডেফিনেশন নিয়ে এসে আস্থা বিরতি বলতে আমরা কি বুঝবো। দেখো, আস্থা বিরতি বলতে পরিসংখ্যান তথ্য অনুযায়ী সংজ্ঞাটি দিতে হয় একটি নির্দিষ্ট সম্ভাবনার মধ্যে সত্যিকার মান এবং পরীক্ষালব্ধ গড় মানের যে পরিসরে আমাদের সত্যিকার ভ্যালুটা অবস্থান করে, সত্যিকার ভ্যালু পরীক্ষালব্ধ গড় মানের যে পরিসরে অবস্থান করে তাকে আমরা পরীক্ষালব্ধ গড় মানের আস্থা বিরতি বলে থাকি। আস্থা ব্যবধান, বিরতি মানে কি? ব্যবধান, আস্থা ব্যবধান। তাহলে আস্থা বিরতি এটা হচ্ছে কনফিডেন্স লিমিট। এখানে আমরা দেখব যে আস্থা বিরতি বলতে আমরা কি বুঝবো। পরিসংখ্যান তথ্য অনুযায়ী একটি নির্দিষ্ট সম্ভাবনার মধ্যে সত্যিকার মান, যেটা আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা আমাদের কোথায় অবস্থান করতেছে, অনেকগুলো গড় মান আমরা নিতে পারি। গড় মানের যে পরিসরে আমাদের সত্যিকার ভ্যালুটা অবস্থান করে সেটাকে আমরা কি বলবো? আমরা বলবো আস্থা বিরতি। এক্সাম্পলে গেলে তোমাদের এটা আরো ক্লিয়ার হবা। এরপরে এক্সাম্পল দিব, এখনই দিব। আস্থা বিরতি সীমারেখা, আস্থা সীমারেখা, কনফিডেন্স লিমিট যেটাকে আমরা বলে থাকি, এবং আরো রয়ে গেছে আস্থা স্তর এবং সম্ভাবনা। তোমাদের সিলেবাসের অংশ এগুলো। পরিসংখ্যান তথ্য অনুযায়ী একটি নির্দিষ্ট সম্ভাবনার মধ্যে আমরা বলছি একটু আগে যে আমাদের যে অ্যাকচুয়াল ভ্যালু, সেই অ্যাকচুয়াল ভ্যালুটা পরীক্ষালব্ধ গড় মানের যে পরিসরে অবস্থান করে, উক্ত পরিসরের যে সীমারেখা আছে সেই সীমারেখাটাকে আমরা বলি আস্থা সীমারেখা। এবং যে পরিসরে অবস্থান করে সেই পরিসরটাকে আমরা আমরা বলছি কি বলছি? আমরা সেটাকে আমরা বলছি ওই যে আমাদের একটু অ্যাডমিট করে দিয়ে এলো। অ্যাডমিট করে দিছি। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আস্থা সীমারেখা এবং আস্থা বিরতি। আস্থা বিরতি হচ্ছে যে অ্যাকচুয়াল ভ্যালু পরীক্ষালব্ধ গড় মানের যে পরিসরে অবস্থান করে সেটা হচ্ছে আস্থা বিরতি, এবং সত্যিকার মান পরীক্ষালব্ধ গড় মানের যে পরিসরে অবস্থান করে উক্ত পরিসরের যে সীমারেখাটাকে আমরা বলতেছি আস্থা সীমা রেখা। তারপরে আছে সম্ভাবনা। কাকে বলে? একই পরিসরের মধ্যে সত্যিকার মানের অবস্থানের সম্ভাব্যতাকে সম্ভাবনা বলা হয়ে থাকে। এগুলো ছোটখাটো ডেফিনেশন। এই ডেফিনেশনগুলো আমাদের জানতে হয়, কিন্তু আমাদের মূলত এগুলোর ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হয়। ঠিক আছে। সম্ভাবনার পরে দেখো আরেকটি ডেফিনেশন আসছে, সেটা হচ্ছে আস্থা স্তর বলতে কি বুঝি। নির্দিষ্ট সম্ভাবনার মধ্যে গড় মানসমূহের ক্রম বিন্যাসের পরিসরকে আস্থা স্তর বলে। এগুলো এক্সাম্পল লাগবে, এক্সাম্পল দিলেই তোমাদের কাছে পরিষ্কার হবে জিনিসটা। তো চলো আমরা এক্সাম্পলের দিকে এগিয়ে যাই। প্রথমে কনফিডেন্স লিমিট, এটা আমরা একটু আগে ডেফিনেশনে আসছি। এখন দেখো যে সমীকরণ দ্বারা আমরা এটাকে প্রকাশ করে থাকি সেটি হচ্ছে x বার ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস টি ইন্টু এস বাই √n। এখানে রাশিগুলো কি? এই যে টি আছে এটাকে বলতেছি আমরা স্বাতন্ত্র মাত্রা। অবশ্যই স্বাতন্ত্র মাত্রা তোমাকে উল্লেখ করে দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। তারপর আছে এনটা কি? এন হচ্ছে পরীক্ষণের সংখ্যা, কয়বার পরিমাপ করলাম, কয়বার আমি পরীক্ষা করছি সেই সংখ্যাটা। আর এসটা তো তোমরা জানো, এস হচ্ছে প্রমাণ বিচ্যুতি, তাই না? তাহলে এই যে তিনটা রাশি আছে আমাদের এখানে টি, এস এবং পরীক্ষণের সংখ্যা, এগুলো ব্যবহার করে আমরা আস্থা সীমা রেখা এটা আমরা বের করে নিতে পারি। আস্থা সীমা রেখা যে সমীকরণটি, সেটা আমরা বলছি আস্থা সীমা রেখা বলতে কি বুঝবো সেটা আবার একটু তোমাদের মনে করিয়ে দিই। সেটা হচ্ছে যে সত্যিকার ভ্যালু আমাদের যে গড় মানের যে পরিসরে অবস্থান করে
ওই যে পরিসরের যে সীমা, ওই সীমাটাকে আমরা বলতেছি আস্থা সীমা রেখা, এবং এটাকে এক্স বার দ্বারা প্রকাশ করতেছি, এবং এই সমীকরণটি প্লাস মাইনাস দিয়ে লিখছি gs বাই রুট ওভার n। শ্রাবণী আক্তার শুনতে পাচ্ছ? ওকে, থ্যাংক ইউ। এইবার দেখো আমাদের যে কিছু টেস্ট আছে, আমাদের যে কনফিডেন্স লেভেল, আমরা একটা পরীক্ষণের যে কনফিডেন্স লেভেল আমরা আনবো, সেটা কিছু পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয়ে থাকে। সেই পরীক্ষাগুলোকে আমরা আস্থাবহতার পরীক্ষা বলে থাকি। প্রথমে যে পরীক্ষাটি আমাদের আছে সেটার নাম হচ্ছে অ্যাপ টেস্ট। অ্যাপ টেস্ট কি বলবো আমরা? দেখো, দুটি পরীক্ষার মধ্যে তুলনা করার জন্য মূলত আমরা অ্যাপ টেস্ট ব্যবহার করে থাকি। হ্যাঁ, অ্যাপ টেস্টটি কেন ব্যবহার করা হয়? দুইটা পরীক্ষার মধ্যে তুলনা করার জন্য। হ্যাঁ, যেমন দেখো, যে ভিন্ন পরীক্ষা পদ্ধতিতে প্রাপ্ত উপাত্তের ভেদমানের অনুপাত থেকে পরীক্ষালব্ধ ফলাফলের মধ্যে পার্থক্য গুরুত্বপূর্ণ কিনা তা যে পরীক্ষার সাহায্যে জানা যায় তাকে আমরা অ্যাপ টেস্ট বলতেছি। এখানে তুমি জিনিসটা একটু ডিপলি লক্ষ্য করো যে আমরা যে পরীক্ষাগুলো, যে পরিমাপগুলো করে থাকি তার তো ভেদমান আমরা বের করতে পারি, তাই না? ভেদমানের যে সমীকরণ আমরা দিয়েছি তোমাদেরকে, সেখান থেকে আমরা ভেদমান বের করতে, তাই না? তো হেতুল ভেদমান বের করতে পারবো না? তহিদুল? জি স্যার। হ্যাঁ, অবশ্যই ভেদমান বের করতে পারবো। যেমন আমার যদি 4টা পরিমাপ করা থাকে, 4টা পরিমাপ রাশি আমি প্রথমে কি করব? বিচ্যুতি বের করব, বিচ্যুতি বের করে বর্গ করব, বর্গ করে আমি এক কম দিয়ে ভাগ দিয়ে দিব, তাই তো আমার ভেদমান বেরিয়ে আসবে, তাই না? এই যে ভেদমানটা আমি বের করব, এই ভেদমানের দুইটা পরীক্ষার জন্য দুইটা ভেদমান বেরোবে আমার। একটা পরীক্ষায় 4টা ভ্যালু আছে, আরেকটা পরীক্ষায় 4টা ভ্যালু আছে, তাহলে দুই পরীক্ষার জন্য দুইটা ভেদমান আমার বেরিয়ে আসবে না? তাহলে আমি দুইটা ভেদমানের যে অনুপাত করব, এই অনুপাত থেকে আমি বুঝতে পারবো যে আমার কোন পরীক্ষাটা হ্যাঁ গুরুত্বপূর্ণ, এবং আমি যে ফলাফলগুলো পেয়েছি এই ফলাফলগুলো আসলে গুরুত্বপূর্ণ কিনা সেটা আমি অ্যাপ টেস্টের মাধ্যমে বের করব। ঠিক আছে? অ্যাপ টেস্টের যে সমীকরণটি দেখো, অ্যাপ টেস্টের সমীকরণ অ্যাপ সমান আমরা লিখেছি s1 স্কয়ার বাই s2 স্কয়ার। নিশ্চয়ই s তোমরা বুঝতে পারছো, s হচ্ছে কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না? এসটা কি? এস হচ্ছে প্রমাণ বিচ্যুতি, আর এস স্কয়ার কি? ভেদমান। এস স্কয়ার হচ্ছে ভেদমান, আর s1 স্কয়ার বলছে প্রথম পরীক্ষণের ভেদমান, আর s2 স্কয়ার হচ্ছে দ্বিতীয় পরীক্ষণের ভেদমান। রাইট। এই যে দুইটা ভেদমান আমরা এখানে নিব, তার একটা অনুপাত করব, এই অনুপাতটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করতেছি। দেখো, এফ সমান আমরা লিখছি s1 স্কয়ার বাই s2 স্কয়ার। রাইট? ঠিক আছে? এই যে আমরা কিন্তু লিখছি, তারা অনেকে ওয়েট করতেছে, আমি ওদেরকে অ্যাডমিট করে দিলাম। ওকে, এখন দেখো, এই যে s1 টা আমরা বলছি এবং s2 এর কথা বলে দিছি, এবং एग्जांपलটা আমি তোমাদেরকে একটু বই থেকে বলি, তোমরা একটু এই অ্যাপ টেস্টের একটা एग्जांपल আমি দিব। অ্যাপ টেস্টের একটা एग्जांपल আমি বলি। প্রথম আমরা দুইটা পদ্ধতি বলি। হ্যাঁ, এখানে দুইটা পদ্ধতির কথা আমি একটু বলবো তোমাদেরকে। আমি একটু আমার একটু বোর্ডে যাইতে হবে, আমি একটু বোর্ডে যাই। দেখো, বোর্ডে গিয়ে আমি জিনিসটা আবার তোমাদের সামনে আনতেছি। দেখো, বোর্ডে গেলাম, আমি দুইটা পদ্ধতির কথা বলতেছি। যে প্রথম পদ্ধতি আমি নিলাম এখানে। প্রথম পদ্ধতি আমি নেই, প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি, দুইটা পদ্ধতি বা দুইটা পরীক্ষা এটাও বলতে পারো, দুইটা পরীক্ষাও বলতে পারো তুমি, দুইটা পদ্ধতিও বলতে পারো। হ্যাঁ, প্রথম পদ্ধতিতে আমি একটা জিনিস পরিমাপ করলাম, যার ফলাফল হচ্ছে কত? 127। আবার মাপলাম 125, আবার মাপলাম 123, আবার মাপলাম 130। আর বেশি নিব না, দেখো 130 পর্যন্ত নিলাম। হ্যাঁ, তারপরে তুমি দেখো যে তারপরে দ্বিতীয় পরীক্ষা আমি এই আরেকজনকে মাপতে দিলাম, সে কি করলো? প্রথমে মাপলো 130, তারপর হচ্ছে 128, হ্যাঁ, তারপর হচ্ছে 129, হ্যাঁ, তারপর হচ্ছে আমার কত? 127। 100 কয়টা ভ্যালু হলো আমার? 1 2 3 4টা ভ্যালু নিয়েছি, তাহলে 128, 100, এটা হচ্ছে 131, এটা তৃতীয় ভ্যালুটা হচ্ছে 131, আর চতুর্থ ভ্যালুটা হচ্ছে
129। তাহলে দুইটা পরীক্ষা পদ্ধতিতে প্লিজ একটু দেখা যাচ্ছে কি, তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা কি করব, এই যে প্রথম যে পদ্ধতি আছে, এই পদ্ধতির রাশিগুলোর গড় বের করব। ঠিক আছে, আমি এখানে আমার তোমাদের কাছে কি ক্যালকুলেটর আছে? একটু প্লিজ আমাকে একটু হেল্প করো তো, যে 1 to 7, 1 to 5, 1 to 3, 1 3 3 এই চারটা রাশি যোগ করে গড় ভ্যালুটা কত হয়? গড় ভ্যালুটা কত হয় একটু প্লিজ আমাকে একটু যদি দেও আর কি ভালো হয় আর কি। সেটাকে আমি x1 বলি। ক্যালকুলেটর যদি কারো কাছে থেকে থাকে প্লিজ। স্যার 126.25। প্রথমটা না 126.25। ওকে, দ্বিতীয়টা একটু দেখো, দ্বিতীয়টা দেখো। দ্বিতীয়টা গড় কত হয়? স্যার 129.5। 129.5। ওকে, ফাইন, ঠিক আছে। এখন আমরা এই যে প্রথম পদ্ধতির যে গড় বের করছি, এই প্রথম পদ্ধতির বিচ্যুতিগুলি বের করে ফেলো। প্রথম পদ্ধতির বিচ্যুতি আমি বের করি। প্রথম পদ্ধতির গড় হচ্ছে 1 to 6.25। বিচ্যুতিগুলো একটু বের করে দাও। প্রথম পদ্ধতির বিচ্যুতি প্রথম বিচ্যুতিটা কত হচ্ছে? 126.25 থেকে 127 বিয়োগ করো। 0.75। 0.75। ওকে, তারপরেরটা? স্যার 1.25। 1.25। তারপরেরটা? স্যার 3.25। হ্যাঁ, 3.25। ইয়েস। তারপরে লাস্টেরটা? 3.75। 3.75। 3.75। আচ্ছা, এখন এইগুলো হচ্ছে বিচ্যুতি, বুঝতে পারছো? এগুলো হচ্ছে কি বিচ্যুতি। তাহলে এখন আমরা এই যে প্রথম বিচ্যুতির বর্গ করো। প্রথম বিচ্যুতি হচ্ছে 0.75, এটার বর্গ করো। দ্বিতীয় বিচ্যুতি হচ্ছে 1.25, এটার বর্গ করো। তৃতীয় বিচ্যুতি হচ্ছে 3.25, এটার বর্গ করো। তারপরে চতুর্থ বিচ্যুতি হচ্ছে 3.75, এটার বর্গ করো। বর্গমানটা কত? হ্যাঁ স্যার যে প্রথম বর্গ স্যার 0.5625। 0.5625। তারপরেরটা? তারপরটা হচ্ছে যেটা 1.25 সেটার? স্যার 1.5625। 1.5625। তারপরেরটা 3.25, এটার বর্গ? স্যার 10.5625। 10.5625। তারপরেরটা বর্গ? তারপরেরটা হচ্ছে 3.75, এটার বর্গ? স্যার 14.0625। 14.0625। ওকে, তাহলে এখন এই যে বিচ্যুতিগুলি বের করছি, এই বিচ্যুতিগুলি যোগ করে হ্যাঁ তুমি 3 দিয়া ভাগ দাও। আমি বলি, তুমি তোমার কাছে আছে কিনা ভ্যালুগুলা আমি বলি। হ্যাঁ, ভ্যালুগুলো বললে ভালো। ওকে, ঠিক আছে। 0.5625, জি স্যার। 1.5625, জি স্যার। 10.5625, জি স্যার। তারপরে 14.0625। স্যার 8.916। যোগফল না ভাগ? তিন দিয়ে ভাগ দিছো তো না? জি স্যার। ওকে, তাহলে এইটা হচ্ছে 8.92 লিখলে চলবে। আবার বলো, আবার বলো। 8 কত? স্যার 8.916 আছে স্যার, 8.92 লিখলে। ওকে, 8.92। তাহলে এইটা হচ্ছে আমার প্রথম পরীক্ষার ভেদমান।
এটা হচ্ছে আমার প্রথম পরীক্ষার ভেদমান, বুঝতে পারছো? এখন জি, তোমরা স্যার। অনুরূপ ভাবে দ্বিতীয় পরীক্ষার ভেদমান বের করবা। ওকে, আমি আর এখন বাকিটা লিখতেছি না, তোমার বাসায় করবা। ওকে, জি, স্যার। এইভাবে এইভাবে আমরা প্রত্যেকটা পরীক্ষার ভেদমান বের করে নিয়ে তারপরে ওই যে এখানে আমরা তুলনা করব, ওই যে এখানে আমরা তুলনা করব, আমি আবার একটু দেখিয়ে দিই। হ্যাঁ, আমি আবার একটু দেখাই দিচ্ছি। দেখো, এই যে তুমি এই যে আমি এখানে এই যে আবার দেখতে পাচ্ছ কিনা, আবার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি, স্যার। ওকে, ওই যে তুমি এখানে দেখো এফ সমান s1 স্কয়ার বাই s2 স্কয়ার, আমি s1 স্কয়ার বের করে দিছি। ওকে, তোমরা s2 স্কয়ার বের করবা। হ্যাঁ, s2 স্কয়ার বের করবা, বের করার পরে তুমি তুমি বুঝতে পারবা যে তোমার এই যে দুটো পরীক্ষা করছো, এই দুটো পরীক্ষার মধ্যে তোমার ফলাফলের মধ্যে কোনো পার্থক্য বা আসলে গুরুত্বপূর্ণ কিনা এটা তুমি জানতে পারবা। ওকে, আমি সামনের দিকে এগিয়ে যাই। দেখো এফ টেস্টের পরে আমার হাতে আরেকটি টেস্ট রয়ে গেছে, টি টেস্ট। দেখো টি টেস্ট, আমরা টি টেস্ট কেন করে থাকি? টি টেস্টের ব্যাপারটি হচ্ছে, দেখো তোমরা দুটি ভিন্ন পরীক্ষা পদ্ধতিতে প্রাপ্ত ফলাফলের মধ্যে পরিসংখ্যানগত কোনো পার্থক্য আছে কিনা এইটা জানার জন্য আমরা যে পরীক্ষাটি করে থাকি, সেই পরীক্ষাটি হচ্ছে আমাদের টি টেস্ট। বুঝতে পারছো কি? দুটি ভিন্ন পরীক্ষা পদ্ধতিতে প্রাপ্ত ফলাফলের মধ্যে পরিসংখ্যানগত কোনো পার্থক্য আছে কিনা এইটা জানার জন্য আমরা টি টেস্ট করে থাকি। দেখো, স্বীকৃত মান এবং পরীক্ষালব্ধ গড় মানের পার্থক্যের মধ্যে যাচাইয়ের ক্ষেত্রে টি পরীক্ষা করা হয়, এবং টি পরীক্ষার জন্য যে সমীকরণ, সেই সমীকরণটি আমি তোমাদের সামনে এখানে এনেছি। প্লাস মাইনাস টি সমান হচ্ছে এক্স বার মাইনাস মিউ রুট ওভার এন বাই এস। এখানে দেখো আমরা কতগুলো রাশি এনেছি, রাশিগুলোর পরিচয় তোমাদেরকে আবারও দিয়ে দিচ্ছি আমি। এই রাশিগুলো হচ্ছে এক্স বার, এখানে গড় মান প্রকাশ করছি। এক্স বার হচ্ছে আমাদের এখানে গড় ভ্যালু, এস হচ্ছে প্রমাণ বিচ্যুতি, এটা তোমরা জানো। এনটা হচ্ছে কয়টা পরীক্ষা আমি করছি বা ডাটার সংখ্যা, কয়টা ডাটা আমি নিয়েছি সেইটা সংখ্যা, এবং মিউ হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, যেটা সত্যিকার ভ্যালু সেটা। আর তোমার হ্যাঁ, এই যে উদাহরণটা আমরা দিতাম, এই উদাহরণটা কিন্তু আমি আবারও তোমাদেরকে একটু ভ্যালুটা বলে দিই, তোমরা একটু প্লিজ লিখে নাও, লিখে নিলে তোমার বাসায় এটা করতে পারবা। ঠিক আছে, আমি ভ্যালুটা একটু বলে দেই। হ্যাঁ, টি টেস্টের একটা ভ্যালু আমি বলি। টি টেস্টের জন্য খুব সহজ একটা পরীক্ষা আমি বলে দিচ্ছি, প্লিজ একটু ওয়েট। হ্যাঁ, টি টেস্টে দেখো আমি বলতেছি, একটু লেখো প্লিজ, একটু আমি প্রবলেম একটু বলতেছি, লেখো। হ্যাঁ, কয়েকবার পরীক্ষা করে লেখো প্লিজ, কয়েকবার পরীক্ষা করে কয়েকবার পরীক্ষা করে সোডিয়ামের পারমাণবিক ভর পাওয়া গেল। প্লিজ একটু লেখো। কয়েকবার পরীক্ষা করে সোডিয়ামের পারমাণবিক ভর পাওয়া গেল, বলবো? জি, স্যার। বলেন। হ্যাঁ, 23.01, 22.99, 22.99, 23.03, তারপর হচ্ছে 23.02, তারপর হচ্ছে 23.05। ঠিক আছে, তারপরে লেখো সোডিয়ামের প্রকৃত পারমাণবিক ভর, সোডিয়ামের প্রকৃত পারমাণবিক ভর, সোডিয়ামের প্রকৃত পারমাণবিক। ওকে, থ্যাংক ইউ। আবার আমরা ব্যাক করেছি। হ্যাঁ, যে ভ্যালুগুলো আমি বলছিলাম প্লিজ একটু লেখা হয়েছে কিনা তোমাদের? পরাগ যে লিখতেছিল, নাসরিন তোমরা লিখতে পারতেছিলে কিনা প্লিজ একটুখানি শেয়ার করো আমার সাথে।
স্যার লিখতেছি। আচ্ছা, আমি আবার বলি। থ্যাংক ইউ সারা তালুকদার। সারা ভালো আছো তো? আছি বাবা, এখনো পর্যন্ত আল্লাহ ভালো রেখেছে। এখন পর্যন্ত আমরা সুস্থ আছি, দোয়া করো যেন সুস্থ থাকতে পারি। তোমরা সবাই সুস্থ থাকো, দোয়া করি। আচ্ছা, যেটা বলছিলাম যে সোডিয়ামের তোমরা কি সবগুলো লিখতে পারছো তথ্যগুলা? পাঁচটা জি স্যার। হ্যাঁ, 5টা ভ্যালু আমি বলছি, তারপরে লেখো যে সোডিয়ামের প্রকৃত পারমাণবিক ভর। সোডিয়ামের প্রকৃত পারমাণবিক ভর, সোডিয়ামের প্রকৃত পারমাণবিক ভর সেটা কি বলছিলাম আমি? জি স্যার বলুন। 22.99। সোডিয়ামের প্রকৃত পারমাণবিক ভর 22.99 হলে 95% আস্থা স্তরে 95% আস্থা স্তরে এই মান গ্রহণযোগ্য কিনা? 95% আস্থা স্তরে এই মান গ্রহণযোগ্য কিনা? ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি কিভাবে প্রসিডিউরটা তুমি এগিয়ে যাবে আমি তোমাকে বলে দিচ্ছি। প্রথমে কি করবা, যে 5টা ভ্যালু আমি তোমাদেরকে দিয়েছি, 5টা ভ্যালুর গড় নির্ণয় করবা। একটু খাতে সংক্ষিপ্ত করে লিখে রাখো যে গড় নির্ণয় করতে হবে। ওকে, তারপরে বিচ্যুতি বের করবা। না, প্রথমে বিচ্যুতিগুলি বের করো। প্রথমে বিচ্যুতি বের করতে হবে, তারপর প্রমাণ বিচ্যুতি বের করবা। ওকে, সরি। তাহলে আমরা কি করব, প্রথমে গড় বের করবা, তারপরে বিচ্যুতি বের করবা। ওই যে প্রত্যেকটা ভ্যালু থেকে বিচ্যুতির মানটা বিয়োগ দিবে, তাইলে গড় বেরিয়ে আসবে। তারপরে প্রমাণ বিচ্যুতি বের করবা। ঠিক আছে। তারপরে তুমি এই যে ফর্মুলাটা আমরা যেটা দিছি, এই ফর্মুলাতে মানগুলো বসাবা। এই মানগুলো তুমি এই ফর্মুলার মধ্যে নিয়ে আসো। হ্যাঁ, ফর্মুলাটা কি ছিল আমাদের? প্লাস মাইনাস টি। আবার একটু আবার দেখাবো? জি স্যার। আচ্ছা, তাহলে আমি আবার দেখাচ্ছি। প্লাস মাইনাস টি আমি দেখাচ্ছি আবার। হ্যাঁ, আবার এই ভ্যালুটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। ওকে, দেখো এই যে ফর্মুলাটা আমি আবার দেখাচ্ছি। ফর্মুলাটা আমি আবার লেখে স্ক্রিনে আসছে আমার, দেখো। প্লাস মাইনাস টি ইকুয়াল, একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এক্স বার মাইনাস মিউ রুট ওভার এন বাই এস। তাহলে আমরা এখানে যে কাজটি করেছি, তুমি প্রথমে বের করেছো গড় মান, তাই না? হ্যাঁ, তারপরে প্রথমে গড় মান বের করেছো, তারপরে এক্স হচ্ছে গড় মান, ওকে, এটা বের করেছো। তারপরে মিউ হচ্ছে সত্যিকার মান। সত্যিকার মানটা কত? 22.99। 22.99। ঠিক আছে, এটা সত্যিকার ভ্যালু হচ্ছে 22.99। তারপরে প্রমাণ বিচ্যুতি বের করবা। প্রমাণ বিচ্যুতি বের করে আমার পরীক্ষণের সংখ্যা কয়টা? 5টা না? জি স্যার। তাহলে এই যে রুট ওভারের নিচে 5 বসাইবা, তাহলে তুমি এখানে তুমি একটা ভ্যালু পেয়ে যাবা। 95% আস্থা। তুমি লেখো 5% আস্থা স্তরে টি এর মানটা লেখো আগে। তুমি লেখো, এটা তোমাকে প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। ওকে, জি স্যার। 95% আস্থা স্তরে টি এর ভ্যালু হচ্ছে 2.776। কত? 2.776। আচ্ছা, এখন আমরা এই যে পরীক্ষাটি করব, ঠিক আছে, আমি যে রাশিগুলি তোমাদেরকে দিয়েছি, এই রাশিগুলোর সবগুলো ভ্যালু যদি তুমি বসাও, তাহলে তোমার টি এর মান আসবে। লেখো টি এর মানটা কত আসবে, আমি বলে দেই। টি এর মানটা আসবে 2.776। এটা হচ্ছে 95% আস্থা স্তরে টি এর মান। ওকে, আচ্ছা, আর ফর্মুলা থেকে যে মানটা তুমি পাইবা, এই যে ফর্মুলায় যে ভ্যালুগুলো বসাইবা না, জি স্যার,
ওই ফর্মুলা থেকে টি এর মানটা তুমি পাইবা কত 3.345 লেখো 3.345 জি স্যার। আচ্ছা এখন তোমাকে একটা সিদ্ধান্ত দিতে হবে আমরা কিন্তু বলছি যে এই যে দুইটা ভিন্ন পরীক্ষা পদ্ধতিতে প্রাপ্ত ফলাফলের মধ্যে পরিসংখ্যানগত পার্থক্য যে পরীক্ষার সাহায্যে জানা যায় তাকে আমরা টি টেস্ট বলছি এখন টি টেস্ট আমরা স্বীকৃত মান এবং পরীক্ষালব্ধ গড় মানের পার্থক্যের মধ্যে যাচাই করার জন্য তুমি লক্ষ্য করো আমাদের যে টি এর মান আমরা পরীক্ষার সাহায্যে পেয়েছি আমরা যে 5 বার পরীক্ষা করলাম সোডিয়ামের ভর আমরা 5 বার মাপলাম মেপে টি এর মান আমরা পাইছি 3.345 ওকে এটা তোমরা ফর্মুলাগুলো বসালেই পাবা আর 95% আস্থা স্তরে টি এর মান পাইছি 2.776 এটা পাইছি না আমি বলে দিলাম ওকে জি স্যার। তাহলে এই দুইটা ভ্যালুর দিকে তাকায় দেখো কোনটা ছোট কোনটা বড় পরীক্ষার সাহায্যে যেটা ফর্মুলা থেকে যেটা পেয়েছো এইটা নাকি 95% আস্থা স্তরে সেইটা কোনটা বড় পরীক্ষা করে যেটা পাইছি। রাইট পরীক্ষা করে যেটা পেয়েছো সেইটা বড় আর 95% আস্থা স্তরে টি এর মানটা হচ্ছে ছোট কাজেই ওই যে সোডিয়ামের যে ভর দিচ্ছে কত 22.44 দিছে না 22.99 দিছে এখন আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা টি টেস্টটা করছি এই কারণে যে রেজাল্টই আমাদেরকে দিছে এই মানটি আসলে আমরা গ্রহণ করব কি করব না আমরা দেখতে পাচ্ছি 95% আস্থা স্তরে যে ভ্যালুটি আছে সেটা ছোট আর আমাদের পরীক্ষা থেকে যে ভ্যালুটি পেয়েছি সেটা বড় কাজেই আমরা বলবো এই যে আমাদেরকে যে ভ্যালুটা আমরা বলছি কত কত বলো 22.99 এই মানটি আসলে মোটেই গ্রহণযোগ্য নয় যদি দেখতাম যে আমাদের 95% আস্থা স্তরে যে টি এর মান সেইটা বড় হইতো পরীক্ষা থেকে প্রাপ্ত মানটা ছোট হইতো তাইলে আমরা বলতাম যে এই মানটা গ্রহণযোগ্য ওকে ক্লিয়ার বুঝতে পারছো হ্যাঁ এখন আমরা দেখতে পাচ্ছি যে এই মানটা ছোট হ্যাঁ 95% আস্থা স্তরে মানটা ছোট এবং তোমার পরীক্ষা করে যে মানটা আমরা পেয়েছি সেটা বড় হয়ে গেছে কাজে বড় হয়ে গেলে সেটা আমরা নিতে পারবো না আমরা দেখুন 95% আস্থা স্তরে মানটা বড় হইলে এবং পরীক্ষালব্ধ মানটা পরীক্ষা করে সমীকরণ থেকে প্রাপ্ত মানটা যদি ছোট হইতো তাহলে আমরা বলতাম যে এই মানটি গ্রহণযোগ্য তাহলে এখন আমরা তোমাদেরকে বলতে চাচ্ছি যে হ্যাঁ তাহলে টি টেস্ট আমরা কেন করি হ্যাঁ একটা মানকে আমরা গ্রহণ করতে পারবো কি পারবো না সেটা যাচাই করার জন্য আমরা টি টেস্ট করে থাকি ওকে জি স্যার। রাইট আমি এখন আরেকটি টেস্ট আমাদের হাতে আছে এই টেস্টটি করব আমরা এখন দেখো সেটার নাম হচ্ছে কিউ টেস্ট দেখো কিউ টেস্ট আমরা কেন করি মাত্রিক বিশ্লেষণে কোনো একটি পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল সময়ের মধ্যে কোনো একটি মান যদি সন্দেহজনক হয়ে যায় আমাদের সেই সন্দেহজনক মানটি আমরা কি গ্রহণ করব নাকি বাদ দিব এইটা যাচাই করার জন্য যে পরীক্ষাটি আমরা করে থাকি সেই পরীক্ষাটির নাম হচ্ছে কিউ টেস্ট এই পরীক্ষাটির নাম কি কিউ টেস্ট একটু শব্দ হচ্ছে কার এখান থেকে প্লিজ একটু মাইকটা একটু যদি অফ করো আর কি থ্যাংক ইউ দেখো মাইকটা অফ করাতে অনেক সুন্দর শব্দ সাউন্ড হচ্ছে আমরা শুনতে পাচ্ছি এখন ভালো করে কিউ টেস্ট আমরা কাকে বলবো যে আমরা একটা পরীক্ষা পদ্ধতি করব একটা পরীক্ষা পদ্ধতি কয়েকটি মান আমরা নিব এই কয়েকটি মানের মধ্যে একটা মান যদি আমাদের কাছে অস্বাভাবিক মনে হয় সেই অস্বাভাবিক মানটা আমরা গ্রহণ করব না বর্জন করব এইটা যাচাই করার জন্য একটা তোমার স্ট্যাটিস্টিক্যাল একটা টেস্ট করা হয় সেই টেস্টের নাম হচ্ছে কিউ টেস্ট হ্যাঁ এটাকে আমরা কিউ টেস্ট বলে থাকি এবং এখানে আমরা কি করে থাকি কিছু কিছু কাজ আমাদেরকে এখানে করতে হয় সেটা হচ্ছে যে ভ্যালুগুলো আমরা মেজার করব সেই ভ্যালুগুলোর সবচেয়ে বড় মানটা এবং সবচেয়ে ছোট মানটা এই দুইটা মানের মধ্যে আমরা একটা বিয়োগফল করব এই বিয়োগফলটাকে বলতেছি আমাদের যে ডাটা পেয়েছে এই ডাটাটার বিস্তৃতি এবং এটাকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি ঠিক আছে সারা পরাগ জি স্যার। ওকে ঠিক আছে তাহলে যে কয়েকটা মান আমরা নিব সেই মানটার যে তোমার একটা সবচেয়ে বড় ভ্যালু থাকবে সবচেয়ে ছোট ভ্যালু থাকবে এই দুইটা ভ্যালুর যে তোমার পার্থক্য এই পার্থক্যটাকে আমরা কি বলবো এই পার্থক্যটাকে বলবো আমরা আমার ডাটা সময়ের বিস্তৃতি বলবো আমরা ঠিক আছে ওকে তারপরে আবার আমরা দেখব যে আরেকটা রাশি এখান থেকে আমাদেরকে কাউন্ট করতে হবে সেটা হচ্ছে দেখো হ্যাঁ এই যে আমরা বিস্তৃতি মানটা বের করছি ডব্লিউ সমান সর্বোচ্চ মান x1
মাইনাস সর্বনিম্ন মান x2 এটা আমরা বের করছি। এখন দেখো যে আমাদের যে সন্দেহজনক মান যেটা আছে এবং ওই সন্দেহজনক মানের কাছাকাছি যে ভ্যালুটা আছে, এই দুটার মধ্যে একটা পার্থক্য করব। এই দুটার পার্থক্যকে আমরা a দ্বারা চিহ্নিত করছি। সন্দেহজনক মান যেটা সেটাকে আমরা x4 বলছি এবং নিকটতম মানটাকে আমরা x3 বলছি। তাহলে এই দুইটার পার্থক্যকে আমরা কি দ্বারা চিহ্নিত করছি? a দ্বারা চিহ্নিত করছি। এখন আমরা কি করব, ওই যে দেখো কিউ টেস্ট আমরা কিভাবে করব, আমরা দেখব এখানে a উপরে দিব এবং a উপরে দিয়া এবং ডব্লিউটাকে নিচে দিয়া আমরা এটার একটা টেস্ট করব। তাহলে এই যে ফলাফলটা আমরা পাবো, এই ফলাফলটা আমাদেরকে কি করবে, এই ফলাফলটা আমাদেরকে নির্দেশ করবে আমাদের যে কিউ টেস্ট আছে, কিউ টেস্টের মানটা আমাদেরকে সে দিয়ে দিবে। এখন এই যে কিউ টেস্টটা আমরা পেয়েছি, কিউ টেস্ট দিয়ে আমরা কি করব, কিউ টেস্ট আমরা জানবো কি আমাদের সুবিধাটা কি হবে। দেখো আমি সুবিধাটা বলতেছি, এখানে যে কিউ এর মানটা আমি নির্ণয় করব, ঠিক আছে? কিউ এর মানটা এখান থেকে এই হিসাব থেকে আমি একটা কিউ এর মান পাবো না? হ্যাঁ, এখান থেকে আমি একটা কিউ এর মান পাবো। আরেকটা মান তোমাকে দিয়ে দেওয়া হবে, আমরা দিয়ে দিব তোমাদেরকে তুলনা করার জন্য। আমি যে ভ্যালুটি দিব, বুঝতে পারছো, আমি যে ভ্যালুটি দিব সেই ভ্যালুটি যদি তুমি যে এখানে যে কিউ এর মানটা নির্ণয় করবা, আর আমি যে ভ্যালুটা তোমাদেরকে দিয়ে দেব সেই ভ্যালুর থেকে যদি কিউ এর মান বড় হয়, বুঝতে পারছো কিনা আমার কথা? আবার একটু বুঝো, একটা ভ্যালু তোমাকে আমরা দিয়ে দেব, আরেকটা ভ্যালু তুমি এখান থেকে হিসাব করে বের করবা, তাহলে দুইটা ভ্যালু তোমার হাতে আসবে না? জি স্যার। দুইটা ভ্যালু হাতে আসবে। এখন তোমার এই যে এই মানটা, যে এই যে হিসাব সমীকরণ থেকে যে কিউ এর মানটা তুমি নির্ণয় করবা, সেইটা যদি দেওয়া মানের চেয়ে বেশি হয়, তাহলে তুমি কি করবা, ওই যে মানটি নিয়ে তোমার সন্দেহ সৃষ্টি হয়েছে সেই মানটি তুমি বর্জন করে দিবা। ওই বলবা যে ওই মানটি বর্জনীয় একটি মান, ওই মানটি হিসাবের মধ্যে আনা যাবে না। আর যদি তুমি দেখো এই কিউ এর মানটা ছোট হয় আর দেওয়া মানটা বড় হয়ে যায়, তাহলে তুমি বলবা যে অস্বাভাবিক যে মানটি সন্দেহজনক মান হচ্ছে সেই মানটি গ্রহণ করতে হবে, সেই মানটিকে বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? জি স্যার। আমি একটা এটা হচ্ছে কিউ টেস্ট। কিউ টেস্টের কথা আমি एग्जांपल দিয়ে দিই তোমাদেরকে, তোমরা একটু লেখো, মানগুলো একটু লিখে নাও প্লিজ। তোমরা বাসায় বসে বসে এই টেস্টটা করবা, লেখো লেখো। একটি পদার্থ পরিমাপ করে নিম্নরূপ ডাটা পাওয়া গেল। প্লিজ রাইট ডাউন, একটি পদার্থ পরিমাপ করে নিম্নরূপ ডাটা পাওয়া গেল। আমি একটু বোর্ডে লিখে দিই যদি তোমাদের সুবিধা হয় আর কি, বোর্ডে লিখলে যাতে শুনতে সুবিধা হয়। একটি পরীক্ষা করে নিম্নরূপ ডাটা পাওয়া গেল। প্লিজ রাইট ডাউন। একটি পরীক্ষা করে নিম্নরূপ ডাটা পাওয়া গেল। প্রথম ডাটাটা হচ্ছে তোমার কত, 22.64, 22.64। তারপরের ডাটাটা হচ্ছে 22.54, তারপরের ডাটা হচ্ছে 22.22, তারপরের ডাটা হচ্ছে 22.69। এই চারটা ডাটা আমরা পেয়েছি। দেখা যাচ্ছে পরাগ, দেখা যায়? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আরেকটা এখানে একটা তথ্য তোমাকে দিতে হবে, যে তথ্যটি তুমি না পারলে তুমি সমাধান করতে পারবা না। যে ভ্যালুটি তোমার দেওয়া থাকবে সেই ভ্যালুটি একটু লিখে নাও। সেই ভ্যালুটি হচ্ছে 95% আস্থা স্তরে, সেটা লেখো। 95% বলা থাকবে, এটা 95% আস্থা স্তরে কিউ এর মান হচ্ছে তোমার 0.829। 95% আস্থা স্তরে কিউ এর মানটা কত? 0.829। ওকে, তাহলে এখন আমরা কি করব, তুমি দেখো এখানে কোন মানটা তোমার কাছে সন্দেহ মনে হচ্ছে, তুমি একটু দেখো তো কোন মানটা সন্দেহ মনে হচ্ছে। 22.22। না, 22 কত, এই মানটা সন্দেহ মনে হচ্ছে, তাই না? স্যার 22.22। 22 প্রথম ভ্যালুটা হচ্ছে। হ্যাঁ, আর আরেকটা কথা একটু বলে দিই, যে তোমার এই যে চারটা ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, এটা
22.22, হ্যাঁ ঠিকই বলছো, 22 একটু পার্থক্য বিশিষ্ট মনে হচ্ছে, যে 22.4 এই যে মানটা, এই মানটা আমাদের কাছে গ্রহণযোগ্য আমরা রাখবো কি রাখবো না, এটা আমরা একটু সন্দেহের মধ্যে পড়ে গেছি। আমরা এক কাজ করি, সবচেয়ে বড় ভ্যালু এবং সবচেয়ে ছোট ভ্যালু এই দুইটার পার্থক্য করে ফেলি প্রথমে, তাই না? সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে 22.69 এবং সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 22.22। তাহলে এই দুইটার যে পার্থক্য, এই পার্থক্যটাকে আমরা বলতেছি বিস্তৃতি, এবং এটার ফলাফলটা হচ্ছে 0.47, রাইট? সব সময় কি স্যার চারটা ডাটা ইয়া থাকবে? হ্যাঁ, চারটা ডাটাই তোমার দেওয়া থাকবে, এবং এই 95% আস্থা স্তরে কিউ এর মানটা তোমার দেওয়া থাকবে। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে দেখো আমাদের যে তোমার সন্দেহজনক মান, আমাদের সন্দেহজনক মান কোনটা, এটা না? জি স্যার। এটার কাছাকাছি কোন ভ্যালুটা? সন্দেহজনক মানের কাছাকাছি কোনটা? 22.45, তাই না? তাহলে এই দুইটার পার্থক্য করি, এই দুইটার পার্থক্য করি 22.54 এবং 22.22, এটার পার্থক্য করি। এটার পার্থক্য করলে কত হয়? এটার পার্থক্য করলে হচ্ছে 0. তোমার 2 এবং হচ্ছে কত 3, তাই না? দেখো তো পার্থক্য এটা হয় না? এটা পার্থক্য হয়। তাহলে এখন আমরা এই যে পার্থক্য বের করে ফেলছি, তাইলে এই পার্থক্যটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করি, তাই না? এ দ্বারা চিহ্নিত করি। তাহলে আমাদের যে কিউ এর মান আমরা বের করি, উপরে দেই এ, নিচে দেই কি ডব্লিউ। তাহলে আমরা যদি বসাই, আমাদের পার্থক্য কত ছিল? আমাদের এই দুইটার পার্থক্য ছিল 0.47, না সরি, আমাদের ই ছিল ওই যে এ এর মান হচ্ছে 0.5 স্যার, না, এ এর মান হচ্ছে 0.32, আর আমাদের ডব্লিউর মান হচ্ছে 0.47। এটা একটা আমাকে ভাগ দিয়ে একটু বলো তো কত হয়, দেখো প্লিজ একটু দেখো ভাগফলটা কত হয়। পরাগ, স্যার 0.68। 0.668, ওকে। তাহলে এখন আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমি যে মানটা নির্ণয় করছি এই মানটা ছোট না বড়? ছোট। ছোট। তাহলে এই মানটাকে আমরা ফেলে দিতে পারবো না রাখতে পারবো, বলো? রাখতে পারবো। রাখতে পারবো, রাইট। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের যে কিউ টেস্ট আমরা করলাম, এই যে একটা মেজারমেন্ট আমরা করলাম এখানে, এই মেজারমেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে চারটা ভ্যালুর মধ্যে আমাদের যে সন্দেহজনক মানটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা যেন একটু অস্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক হলেও আমরা এই কিউ টেস্টের মাধ্যমে জানতে পারলাম যে এই মানটি আমাদের এই হিসাবের মধ্যে রেখেই আমাদের অন্যান্য কাজকর্ম করতে হবে। বুঝতে পারছো? এই মানটি আমরা ফেলে দিতে পারবো না। ঠিক আছে না পরাগ? জি স্যার। ওকে, তাহলে আজকে আমরা এই যে চ্যাপ্টারের সমাপ্তি ঘোষণা করব। আমরা আগামী দিন দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে। হ্যাঁ, আগামী দিন সকাল 10টা থেকে আমাদের ক্লাস চলবে, তোমরা আমাদের সাথেই থাকবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবা। ঠিক আছে? আমরা যেন শিক্ষা কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যেতে পারি। তোমরা ভালো থাকবা। আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।